সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু ও সন্তু দুটি অনবদ্য চরিত্র। নতুন অ্যাডভেঞ্চারের অপেক্ষায় কাকাবাবু ও সন্তু সবসময় রেডি। কাকাবাবু যেখানে, সন্তু সেখানে। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে আমার বিশেষ নিবেদন, কাকাবাবু সমগ্র ভলিউম 6 থেকে একটি গল্প, এবার কাকাবাবুর প্রতিশোধ। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্র্যাচে ভর দিয়ে তিনি হাঁটেন, কিন্তু অসাধারণ তার মনোবল, অনমনীয় তার দৃঢ়তা, অদম্য তার সাহস, একই সঙ্গে প্রখর বিশ্লেষণ শক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের জট যে তিনি খুলেছেন, মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়, তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটাই সেরকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু। সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনী নিয়েই দু মলাটের মধ্যে খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে কাকাবাবু সমগ্র। এবার কাকাবাবুর প্রতিশোধ উপন্যাসের দ্বিতীয় পর্বটি আজকে। একটা ট্যাক্সি ডেকে হাওড়া স্টেশন, সেখান থেকে ট্রেনে জসিডি স্টেশনে দলবল নিয়ে অপেক্ষা করছিল বাদশা। তার পুরো নাম সিরাজুল হক, সবাই তাকে বাদশা বলেই ডাকে। যেমন লম্বা তেমনি চওড়া চেহারা, খুব দিলদরিয়া মানুষ, বন্ধু বান্ধবদের খুব খাওয়াতে ভালোবাসে। মধুপুর, দেওঘর, জসিডি, শিমুলতলায় তার 4খানা রেডিও টিভির দোকান আছে, চলে বেশ ভালোই। তার নিজের বাড়ি শিমুলতলায়, সেখানে সে আর একটা বড় বাড়ি কিনেছে। বাদশা একটা টাটা সুমো গাড়ি এনেছে। জসিডি থেকে শিমুলতলা বেশি দূর নয়। গাড়িতে উঠে বাদশা বলল, কাকাবাবু, আজ রাতেই কি ভূতের বাড়িতে থাকবেন, না প্রথম রাতটা কাটাবেন আমার বাড়িতে? আমার বাড়িতেও ভালো ব্যবস্থা আছে। কাকাবাবু কিছু বলার আগেই সন্তু উৎসাহের সঙ্গে বলে উঠল, ভূতের বাড়িতে থাকবো। কাকাবাবু বললেন, দেখো বাদশা, আমি তো আর ভূত ধরতে আসিনি, সেটা আমার কম্য নয়। আমি এসেছি সন্তু আর জোজো এই দিকটায় বেড়াতে আসতে চাইছিল, আর তোমার বাড়িতে নাকি দারুণ বিরিয়ানি রান্না হয়, তা চেখে দেখার জন্য। যে বাড়িতেই থাকি তাতে কিছু আসে যায় না। জোজো জিজ্ঞেস করলো, সত্যি ভূত আছে? বাদশা বলল, সত্যি ভূত না মিথ্যে ভূত তা জানি না, তবে পাড়ার লোক ওটাকে বলে ভূতের বাড়ি। আমি নিজের কানে শুনেছি, ও বাড়িতে একদিন রাতে নানা রকম বিকট শব্দ হয়, দুম দুম করে পায়ের আওয়াজ হয় সিঁড়িতে, দরজা জানলা দড়াম দড়াম করে পড়ে। ভয়ে কেউ সন্ধ্যের পর ওই বাড়ির ধারে কাছে যায় না। সন্তু বলল, শুধু শব্দ, ভূতে কোনো ক্ষতি করে না? বাদশা বলল, এককালে এখানে বাঙালিরা অনেক বড় বড় বাড়ি বানিয়েছিল শখ করে, ছুটি কাটাতে আসতো সপরিবারে। এখন অনেকেরই আর বংশধর নেই, থাকলেও এদিকে আসে না, বিলেত আমেরিকায় যায়। বাড়িগুলো ভেঙে ভেঙে নষ্ট হচ্ছে, সেরকমই একটা বাড়ি আমি কিনেছি। দিল্লির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রমথনাথ মিত্রের বাড়ি ছিল ওটা। 15খানা ঘর, বিশাল বিশাল বারান্দা, অনেকখানি জায়গা জুড়ে বাগান, প্রায় সবই ধ্বংস হয়ে গিয়েছে। আমি পুরো বাড়িটাই ভেঙে ফেলে ওখানে একটা হোটেল বানাবো ঠিক করেছি, কিন্তু ভূতেরা বাধা দিচ্ছে বলে হচ্ছে না। সন্তু জিজ্ঞেস করলো, কি করে বাধা দিচ্ছে? শুধু আওয়াজ করে? বাদশা বলল, না, কন্ট্রাক্টরের একজন লোককে একদিন দুপুরে সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল, তার হাত ভেঙে গিয়েছে, সে আর ও বাড়িতে ঢোকে না। বাড়িটা যেদিন ভাঙা শুরু হলো সেদিন। জোজো বলল,
যাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল সে কি কাউকে দেখেছে? বাদশা বলল, হ্যাঁ, সে বলেছে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে পড়তে সে দেখেছে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে একটা সাদা কাপড় পরা কঙ্কাল। কাকাবাবু আপন মনে বললেন, সাদা কাপড় পরা? সব ভূতই সাদা কাপড় পরে? বাদশা আবার বলল, সেদিন বাড়িটা ভাঙা শুরু হয়, যেদিন বিকেলের দিকে একজন মিস্ত্রি রক্ত বমি করতে করতে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর সেও বলেছে একটা কঙ্কাল এসে দাঁড়িয়েছিল তার সামনে, থু থু করে থুতু ছিটিয়ে দিয়েছে তার গায়ে। সে গ্রামে ফিরে গিয়েছে। আর কোনো মিস্ত্রি কাজ করতে রাজি হচ্ছে না। কাকাবাবু বললেন, কঙ্কালের থুতু? কঙ্কালের কি জিভ থাকে? কখনো শোনা যায়নি। সন্তু বলল, আমিও এটা নতুন শুনছি। কাকাবাবু বললেন, যে মিস্ত্রি রক্ত বমি করেছে তার টিবি রোগ আছে কিনা খোঁজ নেওয়া হয়েছে? এরা প্রচুর পরিশ্রম করে, সেই অনুযায়ী ভালো খাবার দাবার খেতে পায় না। অনেকেরই টিবি হয়, রোগটা অনেকখানি ছড়ালে রক্ত পড়ে। বাদশা বলল, কাকাবাবু আমি জানি আপনি এসব কিছুই বিশ্বাস করেন না, সেই জন্যই আপনাকে এখানে এনেছি। আপনি কয়েকদিন থেকে বলে দিন সত্যি ব্যাপারটা কি হচ্ছে। যদি ভূত বলে কিছু না থাকে তাহলে লোকে ভয় পাচ্ছে কেন সেটা আমি জানতে চাই। জোজো বলল, কাকাবাবু ভূত দেখা কি অসম্ভব? কাকাবাবু বললেন, না, অসম্ভব কেন হবে? কেউ কেউ দেখে। মানুষ তিন রকম, যারা ভূত প্রেতে বিশ্বাস করে, ঠাকুর দেবতার পুজো করে, ছেলেবেলা থেকে এইসব বিশ্বাস মনের মধ্যে জমিয়ে রেখেছে, তারা কখনো ভূতও দেখতে পারে, ঠাকুর দেবতাও দেখতে পারে। বিশ্বাস থেকেই তো সব তৈরি হয়। আর যারা বিশ্বাস তো করেই না, ওরকম কিছু সম্ভবই নয় বলে মনে করে, তারা জীবনেও ভূত দেখতে পাবে না। আর একদল আছে যারা ঠিক বিশ্বাসও করে না, আবার জোর অবিশ্বাসও করে না, তারা কখনো দেখতেও পারে আবার নাও দেখতে পারে। জোজো বলল, আরো একদল আছে যারা ভূতে বিশ্বাস করে না কিন্তু রাতে একা থাকতে ভয় পায়। সন্তু বলল, যেমন তুই? জোজো বলল, ঠিক বলেছিস। আর তুই কোন দলে? সন্তু বলল, আমার মতো একটা দল আছে যারা ভূতে বিশ্বাস করে না, ভয়ও পায় না, কিন্তু ভূতের গল্প খুব ভালোবাসে। ভালো গল্প হলে একটু একটু গা ছমছম করে। কাকাবাবু বললেন, অনেক সময় চোর ডাকাতরা এরকম ভাঙা বাড়িতে আস্তানা গেড়ে ভূত সেজে ভয় দেখায়। বাদশা বলল, তা যদি হয় তাহলে তো ঝামেলা চুকেই গেল। সেই চোর ডাকাতদের কোনো একটাকে কি চেষ্টা করলে ধরা যাবে না? একটাকে ধরলেই তাকে দেখিয়ে সবাইকে বলা যাবে, এই দেখুন ভূত নয়, জ্যান্ত মানুষ। তারপর সে বেটাকে ধরে খুব করে পেটালেই অন্যদের সন্ধান পাওয়া যাবে। সে ব্যবস্থা আমি করছি। গাড়িটা এসে থামলো একটা লোহার গেটের সামনে। চারিদিক অন্ধকার। একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। একটা বড় টর্চ জেলে বাদশা বলল, এই হচ্ছে সেই বাড়ি। দেখুন, লোহার গেটের দুপাশে দুটো পাথরের সিংহ ছিল, এখন মুন্ডু নেই, পাশে গাছ গজিয়ে গিয়েছে। অনেক ঘরের ছাদ নেই, শুধু দুটো ঘর আস্ত আছে এখনো। কাকাবাবু বললেন, ওতেই হবে, দুখানা ঘরই যথেষ্ট। বাথরুম টাথরুম আছে তো? বাদশা বলল, আমি ভেবে দেখলাম আজকের রাতটা আপনারা আমার বাড়িতেই থাকুন। এখানে ঘরটর পরিষ্কার করা আছে ঠিকই, কিন্তু আলোর ব্যবস্থা, জলের ব্যবস্থা করতে হবে। কাল সন্ধ্যের পর এখানে চলে আসবেন। সন্তু তবু বলল, কেন? আজ থেকেই থাকি না, আমাদের সঙ্গে 3খানা টর্চ আছে, আর আলো লাগবে না। বাদশার পকেটে মোবাইল ফোন বেজে উঠল। খানিকক্ষণ কথা বলে সেটাকে অফ করে বাদশা বলল, আমার স্ত্রী আজ কিছুতেই ছাড়তে রাজি নন, প্রচুর খাবার দাবার করে রেখেছেন। সন্তু, আজ বরং খেয়ে দিয়ে ভালো করে ঘুমিয়ে নাও, কাল হয়তো সারা রাত জাগতে হতে পারে। বাদশার নিজের বাড়ি সেখান থেকে মিনিট 10-এর পথ, সেটাও বেশ বড় বাড়ি। আলো ঝলমল করছে। আরো কিছু মানুষ আগে থেকেই বসে আছে বৈঠকখানায়। বোঝাই যাচ্ছে আজ এটা নেমন্তন্ন বাড়ি। তারপর প্রচুর খাওয়া দাওয়া আর গল্প করতে করতে রাত 12টা বেজে গেল। পাশাপাশি দুটো ঘরে খাটের ওপর বিছানা পাতাই আছে। সন্তু আর জোজো প্রায় ঝাঁপিয়ে পড়ল বিছানায়। প্রতিদিনই ঘুমাবার আগে
কিছুক্ষণ বই পড়ার অভ্যেস কাকাবাবুর। তিনি একটা বই খুলে বসলেন। একসময় দেখলেন 1:30 বেজে গিয়েছে। শুয়ে পড়লেন আলো নিভিয়ে। ভোরবেলা জানলা দিয়ে আলো এসে পড়েছে চোখে। কাকাবাবুর ঘুম ভেঙে গেল। বাইরে ভারী নরম নীলচে আলো। সূর্য ওঠার আগে এই রকমই রং হয়, তারপর এই আলো হবে সোনালি। অনেক রকম পাখি ডাকছে, আর সেই সব ডাক ছাপিয়ে শোনা যাচ্ছে দুটো মোরগের কোকড়কো শব্দ। কি গলার জোর ওদের! কাকাবাবুর আর শুয়ে থাকতে ইচ্ছে করলো না। উঠে চোখ মুখ ধুয়ে তিনি জামা প্যান্ট পরে বেরিয়ে পড়লেন। এখানে এসে তিনি মর্নিং ওয়াকের অভ্যেসটা ছাড়বেন কেন? সন্তু আর জোজোকে তিনি ডাকলেন না। এ বাড়ির অন্য কেউও এখনো জাগেনি মনে হয়। কোথাও কোনো শব্দ নেই। কি চমৎকার ফুরফুরে বাতাস! বাতাস এসে গা জড়িয়ে আবদার করছে। কলকাতায় বৃষ্টি হলেও এখানে বৃষ্টি নেই, তবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। বেলা বাড়লেই গরম হবে। লাল রঙের রাস্তা, দূরে পাহাড়ের রেখা। এই সময় রাস্তায় মানুষজন থাকার কথা নয়, তবু দুধওয়ালা কিংবা বাগানের মালির মতো কেউ দেখা যাচ্ছে সাইকেলে। তারা কৌতূহলে কাকাবাবুকে ফিরে ফিরে দেখছে। এদিকে সকলে সকলকে চেনে। ক্রাচ বগলে এই নতুন মানুষটি কে তারা ভাবছে। কাকাবাবু সোজা রাস্তা ধরে হাঁটতে লাগলেন। মাঝে মাঝে দেখা যাচ্ছে এক একটা বড় বাড়ির ভগ্নস্তূপ। গেটে এখনো নাম লেখা আছে, এককালের বিখ্যাত সব বাঙালির নাম। তখনও বাঙালিরা এত গরিব হয়ে যায়নি। কিছু কিছু বাঙালি লেখাপড়া শিখে ব্যবসা বাণিজ্যে অনেক টাকা উপার্জন করতেন। কত শখের এইসব বাড়ি! এখন অনেক বাড়িরই দরজা জানলা খুলে নিয়ে গিয়েছে চোরেরা। কালকে সেই ভূতের বাড়িটা কোন দিকে তা কাকাবাবু বুঝতে পারছেন না। অবশ্য অনেক ভাঙা বাড়িকেই রাতে ভূতের বাড়ি বলে মনে হতে পারে। একটা কোকিল ডাকছে খুব কাছেই, কিন্তু পাখিটাকে দেখা যাচ্ছে না। কোকিল সবসময় পাতার আড়ালে লুকিয়ে থাকে, তাকে দেখতে পাওয়া খুব শক্ত। কাকাবাবু তবু উকিঝুঁকি মেরে সামনের গাছগুলো দেখার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ পাশ থেকে কেউ একজন বলে উঠল, স্যার, উইল ইউ হেল্প মি? কাকাবাবু চমকে উঠে দেখলেন একটা অল্প বয়সী ছেলে। 26-27 বছর বয়স হবে। প্যান্ট শার্ট পরা, পাতলা চেহারা, কাঁধে একটা ব্যাগ। কাকাবাবু কৌতূহলী হয়ে তার দিকে তাকাতেই সে ইংরেজিতে বলে উঠল, স্যার, একটু হেল্প করবেন? আমি একটা ঠিকানা খুঁজছি। কাকাবাবু বললেন, আমিও তো এখানে নতুন এসেছি, অনেক কিছুই চিনি না। ছেলেটি বললেন, দেখুন এই কাগজটায় লেখা আছে। কাকাবাবু কাগজটা নিলেন। খুব বিচ্ছিরি হাতের লেখা, জড়ানো জড়ানো, তবু কষ্ট করে পড়বার চেষ্টা করলেন। নিয়ার নাটোর প্যালেস, হাউস অফ বাদশাহ, বিগ গার্ডেন, মিস্টার রাজা। আর পড়তে পারলেন না। এর মধ্যেই ছেলেটি তার ব্যাগ থেকে অনেক লম্বা পাকানো নাইলনের দড়ি বের করে ফস করে কাকাবাবুর গলায় একটা ফাঁস পরিয়ে দিলেন। এত তাড়াতাড়ি সে কাজটা সেরে ফেললো যে কাকাবাবু বাধাও দিতে পারলেন না। কাকাবাবু বললেন, এ কি? ছেলেটি হি 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 করে হেসে উঠল। তার গলার আওয়াজ বাচ্চা ছেলেদের মতো। হাসতে হাসতেই সে বলল, ছি 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 মিস্টার রায়চৌধুরী, আজ 13 এপ্রিল। আজ থেকে ডেথ খেলা শুরু হয়ে গিয়েছে, মনে নেই? আপনার সাবধান হওয়া উচিত ছিল। দড়িটা খানিকটা লম্বা করে সে কাকাবাবুকে টানতে টানতে নিয়ে গেল ভাঙা বাড়ির পিছন দিকে। রাস্তায় লোকজন কেউ দেখতে পাবে না তাদের। ফাঁসটা এমন আঁট হয়ে গিয়েছে যে কাকাবাবুর দম নিতে কষ্ট হচ্ছে। ছেলেটি আবার ব্যঙ্গের সুরে বলল, আপনি এত সহজে ধরা দিলেন? ভেবেছিলাম কয়েকটা দিন অন্তত লড়াই করতে পারবেন। বাঙালিরা কি লড়াই করতে ভুলে গিয়েছে? এই বাঙালিদের মধ্যেই তো নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মেছিলেন। কাকাবাবু অতি কষ্টে খসখসে গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? ছেলেটি বলল, আমি কর্নেলের অ্যাসিস্ট্যান্ট। এই যা, কর্নেল বলে ফেললাম। যাকগে, এখন আপনি জানলেও ক্ষতি নেই। আর তো বেঁচে থাকবেন মাত্র কয়েক ঘন্টা। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, কর্নেল কোথায়? ছেলেটি বলল, তা জেনে আপনার কি লাভ? বুঝতেই পারছেন আপনাকে আমি এখনই মেরে ফেলতে পারি। আপনার পকেটে রিভলভার আছে জানি,
কিন্তু আপনি পকেটে হাত ঢোকাবার চেষ্টা করলেই আমি দড়িতে একটা হ্যাঁচকা টান দেব, সঙ্গে সঙ্গে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আপনার গলায় যে ফাঁসটি দিয়েছি ওতে একটা মেটাল রিং আছে, সেটা আপনার গলায় কেটে বসে যাবে। আর এই যে দড়িটা দেখছেন, এটাও নাইলন আর মেটাল মেশানো, স্বয়ং ভীম এলেও এটা ছিঁড়তে পারবে না। এই ফাঁস আমরা সার্কাসের বাঘ সিংহের গলায় পরাই। কাকাবাবু বলতে চাইলেন, তুমি বুঝি সার্কাসে কাজ করো? কিন্তু বলতে পারলেন না, গলায় খুব লাগছে। ছেলেটি আবার বলল, একটা গাড়ি আসবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি আপনাকে এখানে মেরে ফেললেই ঝামেলা চুকে যেত, কিন্তু কর্নেল মানে ধ্যানচাঁদ নিজের হাতে আপনাকে শাস্তি দিতে চান। কাকাবাবু খুব চেষ্টা করে ফ্যাসফ্যাসে গলায় বললেন, আমি তোমার গাড়ির জন্য অপেক্ষা করতে রাজি নই, আমার কফি খাওয়ার সময় হয়ে গিয়েছে। ছেলেটি দারুণ অবাক হয়ে বলল, কফি? আপনার আর জীবনে কফি খাওয়া হবে না, বললাম তো আপনার আয়ু আর মাত্র কয়েক ঘন্টা। কাকাবাবু বললেন, তাহলে দেখো। তিনি একটা ক্রাচ উঁচু করে তার গায়ে একটা বোতাম টিপলেন, সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা লকলকে ছুরি। সেটা দড়িতে ছোঁয়ানো মাত্রই কচাত করে কেটে গেল, প্রায় চোখের নিমেষে, একটুও ঘষতে হলো না। টাল সামলাতে না পেরে ছেলেটি চিত হয়ে পড়ে গেল। কাকাবাবু তার বুকে অন্য ক্রাচটা চেপে ধরলেন। নড়ো না, দেখলে তো ভীমও যে দড়ি ছিঁড়তে পারে না, এই যুগের অস্ত্র দিয়ে কত তাড়াতাড়ি সে দড়ি কাটা যায়। সাধারণ ছুরির চেয়ে এই ছুরিটায় ধার 1000 গুণ বেশি। ছেলেটির চোখ দুটো প্রায় ছানা বড়া হয়ে গিয়েছে। যে দড়ি বাঘ সিংহ ছিঁড়তে পারে না, একটা ছুরি দিয়ে এক মুহূর্তে সেটা কাটা হয়ে গেল। কাকাবাবুর গলার ফাঁসটা খানিকটা আলগা করে নিয়ে বলল, তুমি সার্কাসে কাজ করো? তোমার নাম কি? ছেলেটি বলল, বলবো না, বেশি কথার দরকার নেই, আপনি আমাকে খুন করুন, আই অ্যাম রেডি। কাকাবাবু বললেন, কেন মারবো কেন? এত সুন্দর একটা সকাল, এর মধ্যে খুনোখুনির কথা ভাবতে তোমাদের লজ্জা করে না? ছেলেটি বলল, এই খেলায় কোনো অ্যাসিস্ট্যান্ট যদি হেরে যায় তাকে মেরে ফেলার নিয়ম আছে। আপনিও অ্যাসিস্ট্যান্ট রাখতে পারেন, কিল মি, আমি হেরে গিয়েছি, আমাকে খতম করে দিন। কাকাবাবু ধমক দিয়ে বললেন, চুপ, সার্কাসে চাকরি করেছিলে, তা ছেড়ে এই বাজে খেলায় যোগ দিতে তোমায় কে বলেছে? কত টাকা পাবে? উঠে দাঁড়াও। কাকাবাবু ক্রাচটা তার বুকের ওপর থেকে সরিয়ে নিলেন। সে জেদির মতো বলল, না, উঠবো না, এখানেই আমার ডেড বডি পড়ে থাকবে। কাকাবাবু আবার ধমক দিয়ে বললেন, ওঠো বলছি। সে বলল, না উঠলে আপনি কি করবেন? মারবেন তো? মারুন, হেরে গিয়ে আমি দয়া চাই না। কাকাবাবু বললেন, তুমি কি চাও বা না চাও তাতে আমার কিচ্ছু যায় আসে না, মানুষ খুন করা আমার কাজ নয়। তুমি যদি না ওঠো তাহলে আমি তোমায় প্রাণে মারবো না, পায়ে গুলি করব, তুমি চিরকাল খোঁড়া হয়ে থাকবে আমার মতো, সেটা ভালো হবে? ছেলেটি এবার ধর্মর করে উঠে দাঁড়ালো। কাকাবাবু বললেন, যাও, তোমার কর্নেল ধ্যানচাঁদকে গিয়ে বলো আজই এই খেলা শেষ করে দিতে। ওর ভাইয়ের মৃত্যুর জন্য আমি মোটেই দায়ী নই, তবু আমি 1000 বার ক্ষমা চাইতে রাজি আছি। ছেলেটি বলল, ওইসব বলে আর লাভ নেই, একবার এই খেলা শুরু হলে হেস্তনেস্ত না হলে থামে না। কর্নেল আপনাকে খুন করবেই, আপনি যদি আমাকে আজ ছেড়েও দেন তাহলেও আমি আবার আপনাকে মারবার চেষ্টা করব। কাকাবাবু বললেন, এ যে দেখছি মহাপাজি ছেলে, তোমাকে ছেড়ে দিচ্ছি, তবে একটু আধটু শাস্তি তো দেওয়া যেতেই পারে। আমার একটা নিয়ম আছে, যে আমার গায়ে হাত তোলে তাকে আমি কিছু না কিছু শাস্তি দিই। তুমি আমার গলায় ফাঁস পরিয়েছ, তার জন্য তোমাকে 2-3টে থাপ্পড় অন্তত খেতেই হবে। তিনি ছেলেটির চুলের মুঠি চেপে ধরলেন, তারপর তাকে থাপ্পড় মারতে গিয়েও থেমে রইলেন কয়েক মুহূর্ত, চেয়ে রইলেন তার চোখের দিকে। গলার আওয়াজ শুনেই তার একটু সন্দেহ হয়েছিল, এখন ওর চোখ দুটো দেখে কাকাবাবু অস্ফুট স্বরে বললেন, ছেলে তো নয়, এ যে দেখছি একটি মেয়ে। সে ঝাঁঝিয়ে উঠে বলল, হ্যাঁ তো মেয়ে তো কি হয়েছে, মেয়েরা অ্যাসিস্ট্যান্ট হতে পারে না? মেয়েরা এখন সব পারে। কাকাবাবু বললেন, হ্যাঁ তাই তো দেখছি, মেয়েরা সব পারে, এমনকি মানুষ খুন করতেও পারে। কিন্তু আমি এখনো ওল্ড ফ্যাশন, আমি মেয়েদের গায়ে হাত তুলতে পারি না।
তোমাকে যে 2-3টে থাপ্পড় মারবো ভেবেছিলাম তাও আর হচ্ছে না, তাহলে কি তোমায় এমনি এমনি ছেড়ে দেবো? মেয়েটি বললেন, থাপ্পড় মারতে পারবেন না কেন, মারুন, তারপর আমিও আপনাকে নাকে একটা ঘুষি মারবো। ওরে বাবা, তেজ আছে দেখছি। শোনো, আমি তোমার সম্পর্কে কি ঠিক করলাম, যদি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তাহলে তোমাকে এখনই ছেড়ে দেবো, আর যদি উত্তর দিতে না চাও তাহলে আমার গলায় ফাঁসটা খুলে তোমার গলায় পরিয়ে দেবো, তারপর তোমাকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে আমি চলে যাব। কোনটা চাও? আপনার কি প্রশ্ন শুনি আগে। তোমার নাম কি? তুমি আমার নাম জানো, অথচ আমি তোমার নাম জানি না, এতে কথাবার্তা বলা যায় না। এই প্রশ্নের উত্তর দিতে আমার আপত্তি নেই। আমার নাম লেলা। সুন্দর নাম। তুমি ছেলে সেজে এসেছো কেন? বেশ করেছি, অনেক মেয়ে তো আজকাল প্যান্ট শার্ট পরে। তুমি সার্কাসে কাজ করো? করতাম, এখন ছেড়ে দিয়েছি। সার্কাসের কাজ ছেড়ে তুমি এই কর্নেল ধ্যানচাঁদের সঙ্গে কুৎসিত কাজে যোগ দিয়েছো কেন? সে তোমাকে বেশি টাকা দিচ্ছে? টাকার জন্য নয়, উনি একসময় আমার মাকে একটা খুব বিপদ থেকে বাঁচিয়েছিলেন। তোমার মাকে বাঁচিয়েছিলেন, সেটা খুব ভালো কাজ, মহৎ কাজ, কিন্তু কেউ একটা মহৎ কাজ করার পর যদি একটা খুব খারাপ কাজ করে, কোনো মানুষকে মারতে চায়, তাহলে সে আরো খারাপ লোক হয়ে যায়। মানুষের প্রাণ বাঁচানোই মানুষের মতো কাজ, আর বিনা কারণে কাউকে খুন করলে সে আর মানুষ থাকে না। জঙ্গলের হিংস্র পশুদের সঙ্গে তারা তফাৎ কি? আপনাকে আর উপদেশ ঝাড়তে হবে না। শুনুন মিস্টার রায়চৌধুরী, আপনি আজ আমাকে ছেড়ে দিলেন কিংবা দয়া করলেন তাতে কিছু আসে যায় না। আমি যে কোনো জায়গায় আবার আপনাকে ধরবো, আপনাকে মেরে ফেলা হবেই, এটা সোজাসুজি বলে দিলাম। এটাই আমার ডিউটি। ঠিক আছে, আবার চেষ্টা করে দেখো। সেবারে যদি না পারো, তখন আমি তোমাকে ধরে ফেললে আর কিন্তু ছাড়বো না। তখন তোমার হাত পা বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে একটা সার্কাসের দলে ভর্তি করে দেবো। সেখানে তুমি দড়ির ওপর ডিগবাজি খাবে, সেখান থেকে যাতে তুমি পালাতে না পারো সেই ব্যবস্থাও করা হবে। এখন যাও, দৌড়াও, আমার চোখের সামনে আর থেকো না। লেলা সত্যি এক দৌড় লাগিয়ে অদৃশ্য হয়ে গেল একটা বাড়ির আড়ালে। কাকাবাবু এবার খুব সাবধানে গলার ফাঁসটা খুললেন। জিনিসটা খুবই সাংঘাতিক। দড়ির মধ্যে আবার একটা লোহার রিং, তাতে আবার খাঁচ কাটা। দড়িটা ধরে টানলেই গলার মধ্যে একেবারে চেপে বসে যাবে। এই জিনিসটা কাকাবাবু সঙ্গে নিয়ে যেতে চান না। সন্তুদের কাছে ধ্যানচাঁদের হুমকির কথা কিছুই বলেননি। আজ সকালের এই ঘটনার কথাও তিনি চেপে যাবেন। ওরা এখানে বেড়ানো আর ভূত নিয়ে মজা করার মেজাজে আছে। কি দরকার তা নষ্ট করার? এটা এখানে ফেলে গেলেও কেউ না কেউ পেয়ে যাবে, সে এটা ব্যবহারও করতে পারবে। কাকাবাবু ফাঁসটা হাতে নিয়ে ফিরতে লাগলেন। আসবার পথে তিনি একটা বড় পুকুর দেখেছিলেন। সেটার কাছে এসে কাকাবাবু খুব টিপ করে ফাঁসটা ছুঁড়ে দিলেন। পুকুরের ঠিক মাঝখানে সেটা ঝুপ করে পড়েই ডুবে গেল। নিশ্চিন্ত। সন্তু জোজোরা জেগে উঠেছে এর মধ্যে। বাইরের বারান্দায় বসেছে চা নিয়ে। কাকাবাবু ঘড়ি দেখলেন, 7:45। ঠিক 15 মিনিট দেরি হয়েছে তার কফি খাওয়ায়, ওই লেলা নামের মেয়েটার জন্য। কি সাংঘাতিক তেজি মেয়ে! কাকাবাবু তেজি মেয়েদেরই পছন্দ করেন। এই রকম তেজি মেয়ে কত রকম দারুণ দারুণ কাজ করতে পারে, তার বদলে খুনোখুনির খেলায় মেতেছে। এটা খুব দুঃখের ব্যাপার। জোজো একটা টোস্টে জ্যাম মাখাতে মাখাতে বলল, কাকাবাবু আপনার দেরি দেখে আমরা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি। কাকাবাবু বললেন, বেশ করেছো, এবার আমায় কফি দিতে বলো। জোজো বলল, কাকাবাবু আমরা সবাই আজকাল বলি ব্রেকফাস্ট, এর কি কোনো বাংলা নেই? সন্তু বলছে জল খাবার, কিন্তু জল খাবার তো স্ন্যাক্স, বিকেলেও খাওয়া যায়। ব্রেকফাস্ট কিন্তু একেবারে ঠিক ঠিক। সারা রাত তো আমরা না খেয়ে থাকি, তাই সকালের প্রথম খাবারটা উপোস ভাঙা। কাকাবাবু বললেন, ব্রেকফাস্টের আর একটা বাংলা আছে, প্রাতরাশ, সেটা ঠিক চলে না। হিন্দিতে বলে ছোটা হাজরি, মানে দুপুরেরটা বড় খাবার, সকালেরটা ছোট। সন্তু বলল, জোজো সকালেই খাবার খেয়ে নেয়,
এর মধ্যেই 5টা টোস্ট, 2টো কলা, ডবল ডিমের অমলেট খেয়ে ফেলেছে। 2টো সন্দেশ বাকি আছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, অমলেট মানে সেই এগ পাউডার নাকি? জোজো বলল, না না, এখানে ফ্রেশ ডিম আছে, এখানে পাউডারের দরকার হবে না। বারান্দায় উঠে এসে চেয়ারে বসে পড়ে কাকাবাবু বললেন, আমার বাবার মুখে শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সত্যি এগ পাউডার পাওয়া যেত। সব মিলিটারি পাহাড়ে জঙ্গলে যুদ্ধ করতে যেত, তারা আর সেখানে ডিম পাবে কোথায়, তাই এগ পাউডার গুলে খেত। জোজো সন্তুর দিকে ফিরে বলল, দেখলি দেখলি? সন্তু বলল, আমরা তো আর যুদ্ধ করতে যাচ্ছি না, শিমুলতলায় অনেক ডিম পাওয়া যায়। বাদশাহ নিজেই কফি নিয়ে এলো কাকাবাবুর জন্য, তারপর বলল, আজ দুপুরে গিরিডি বেড়াতে যাবেন? সুন্দর জায়গা, কয়েকটা ঝর্ণা আছে। একসময় আমাদের বাঙালিদের খুব প্রিয় জায়গা ছিল গিরিডি। রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু আরও অনেকে ওখানে গিয়ে থাকতেন। কাকাবাবু বললেন, ওদের জিজ্ঞেস করো। সন্তু বলল, আজ না, আজ আমরা শুধু ভূত দেখব, বেড়াতে যাব কাল। বাদশাহ বলল, প্রতিদিনই যে ও বাড়িতে ভূতের উপদ্রব হয় তা নয়, এক একদিন কিছুই হয় না। জোজো বলল, বাদশাদা, তুমি কখনো নিজের চোখে ভূত দেখেছো? বাদশাহ বলল, না তা দেখিনি, তবে নানা রকম আওয়াজ শুনেছি, তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। জোজো বলল, কিরকম আওয়াজ, কিরকম? বাদশাহ বলল, যেমন ধরো একটা মেয়ের ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ। আমি টর্চ জেলে সারা বাড়ি খুঁজে দেখেছি, কোথাও কোনো মেয়ে নেই, কেউ নেই, তবু কান্নার শব্দ। আবার কখনো কারা যেন বেশ কাছে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলে, তখন কিন্তু ভয় করে সত্যি। এই দেখো, বলতে বলতে আমার রোম খাড়া হয়ে যাচ্ছে। কাকাবাবু বললেন, এক এক সময় ভয় পেতেও তো ভালো লাগে। জীবনে কখনো ভয় পাওয়ার কিছু নেই, দুঃখের কান্না নেই, সে তো একঘেয়ে ব্যাপার। বাদশাহ বলল, কাকাবাবু, পাটনা থেকে আমি ডিটেকটিভ এজেন্সির 3 জন লোক আনিয়েছি। তারা আজ সকালবেলা সারা বাড়ি সার্চ করে দেখবে কোথাও কেউ লুকিয়ে আছে কিনা। সন্ধ্যের পর মেন গেটের বাইরে বসে তারা পাহারা দেবে, যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। এর পরেও যদি অলৌকিক কিছু দেখা যায় কিংবা শোনা যায়, তাহলে তো মানতেই হবে। কাকাবাবু বললেন, বাদশাহ জিজ্ঞেস করলো, আপনি বললেন কেন? আপনিও তাহলে মেনে নেবেন? কাকাবাবু হেসে বললেন, আমার মানা কিংবা না মানায় কি আসে যায়? বাদশাহ বলল, বাহ, আপনি বিখ্যাত রাজা রায়চৌধুরী, আপনি কত অত্যাশ্চর্য সমস্যা সলভ করেছেন, বিদেশেও লোক আপনার নাম জানে। কাকাবাবু বললেন, আমি যে ভূতের ব্যাপারেও এক্সপার্ট তা তো জানতাম না। কতকাল ধরে ভূতের গল্প চলে আসছে, কত লোক ভূত দেখেছে নিজের চোখে, এর মধ্যে আমার একার কথার কি দাম আছে? আচ্ছা ধরো আজ প্রমাণিত হয়ে গেল যে ওই বাড়িতে ভূত টুত কিংবা অলৌকিক কিছু আছে, তখন তুমি কি করবে? বাদশাহ বলল, হিন্দুরা এইসব বাড়িতে কি সব পুজো টুজো করে, তাতে নাকি অপদেবতা চলে যায়। আমি তো মুসলমান হয়ে পুজো করতে পারবো না, আমি সেরকম অবস্থায় বাড়িটা বেচে দেবো, আমার আর সস্তার দরকার নেই। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা বাদশাহ, তুমি কখনো যাত্রা থিয়েটারে অভিনয় করেছো? একটু চমকে গিয়ে বাদশাহ বলল, হঠাৎ একথা জিজ্ঞেস করছেন কেন? কাকাবাবু বললেন, হঠাৎই মনে এলো, তোমার চেহারাটা বেশ সুন্দর, গলার আওয়াজও ভালো, তুমি থিয়েটার সিনেমায় অ্যাক্টিং করলে বেশ নাম করতে পারতে। আজকাল তো টিভিতে কত রকম সিরিয়াল হয়, তাতেও অনেকে চান্স পায়। বাদশাহ বলল, না কাকাবাবু, কয়েকজন আমাকে বলেছে সিনেমায় নামতে, কিন্তু ওসব দিকে মন দিলে আমার ব্যবসার 12টা বেজে যেত। তবে কলেজে পড়ার সময় 2-1বার থিয়েটার করেছি। জোজো বলল, বাদশাদা সিনেমা টিভিতে অ্যাক্টিং না করে ক্যাসেট টিভি সেট বিক্রি করে। সন্তু বলল, ক্যাসেটের কথা ভুলে যা, এখন ডিভিডির যুগ। কাকাবাবু বলল, সত্যি আশ্চর্য তাই না? একটা ছোট পাতলা ডেস্ক, তাতে পুরো একটা সিনেমা ভরা থাকে, কত দৃশ্য, কত ক্যারেক্টার, কত মারামারি, 2 ঘন্টা ধরে ওইটুকু ডেস্ক চালিয়ে সব দেখা যায়। বাদশাহ বলল, আজ দুপুরে কোনো সিনেমা দেখবেন? আমার কাছে অনেক সিডি আছে। কাকাবাবু বললেন, তা দেখা যেতে পারে, যা গরম পড়েছে দুপুরে আর বাইরে বেরোনো যাবে না। দুপুরে আবার দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা, কাল রাতে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ ছিল,
আজ 5 রকমের মাছ আর 3 রকমের মিষ্টি। কাকাবাবু বললেন, এত রকম পদ থাকলে কি ভালো করে খাওয়া যায়? শেষের দিকে কোনোটারই স্বাদ পাওয়া যায় না। বাঙালি রান্নায় শুধু একটা ডাল, একটা তরকারি, একটা মাছ বা মাংসই তো ভালো। বাদশা বলল, এ কি আর দেখছেন, আমার শ্বশুরবাড়িতে খাবার টেবিলে মিনিমাম 14-15 রকম আইটেম থাকে, মাংসই 4 রকম। বাদশার স্ত্রী নিজের হাতে খাবার পরিবেশন করছে। কাকাবাবু তাকে জিজ্ঞেস করলেন, ফিরোজা, তোমার বাবা রোজ 14 রকম পদ খান? ফিরোজা হেসে বললেন, না কাকাবাবু, আমার বাবা মাছ মাংস খানই না, শুধু নিরামিষ, তবে লোককে নেমন্তন্ন করে কিছু খাওয়াতে ভালোবাসেন। কাকাবাবু বললেন, আমাকে যদি কোনোদিন 14-15 রকম আইটেম খেতে হয় তাহলে আমি মরেই যাব। সন্তু 2 রকম মাছ খাওয়ার পর আর কিছু নিতে চায়নি। জোজো একটার পর একটা খেয়ে যাচ্ছে। কাকাবাবু বললেন, জোজো, খুব বেশি খেলে কিন্তু কবিতা লেখা যায় না। রবীন্দ্রনাথ সেই জন্য খুব কম খেতেন। জোজো বললেন, এসব তো আমি নিজে খাচ্ছি না। সন্তু মুখ তুলে অবাক হয়ে বলল, নিজে খাচ্ছিস না মানে? জোজো বলল, আমার এক মামা আছেন, তিনি মাছ খেতে খুব ভালোবাসেন। একবার 20 পিস রুই মাছ খেয়ে ফেলেছিলেন, তারপরেই 7খানা কই মাছ। সেই মামার কথা ভাবছি আর মাছগুলো আমার পেটে চলে যাচ্ছে। কাকাবাবু বললেন, একেই বলে নরানং মাতুলং ক্রমঃ, মানে ভাগ্নেরা সব মামার মতো হয়। জোজো বলল, আমার সেই মামাকে নিয়ে তো কবিতা লিখেছি, শুনবেন? কাকাবাবু বললেন, এখন নয়, এখন নয়, খেতে বসে কবিতা শুনতে নেই। আর খেতে বসে যদি কেউ গান গায় তাহলে তার বউ পাগল হয়ে যায়। খাওয়ার পর খানিক বাদে দেখা হলো সিনেমা, হেলেন অফ ট্রয়। গরম এতই বেড়েছে যে পাখা চললেও সকলে দরদর করে ঘামছে। ঠিক সন্ধ্যের সময় গড়গড় করে মেঘ ডেকে উঠল, তারপরই শো শো হাওয়া। এখনই ঝড় বৃষ্টি শুরু হবে। এই সময় ওদের সেই অন্য বাড়িটায় যাওয়ার কথা। জোজো বারান্দায় এসে ঝড় দেখতে দেখতে বলল, আকাশ একেবারে কালো, মনে হয় জোর বৃষ্টি হবে, তাতে ঠান্ডাও হয়ে যাবে। আজ রাতে ঘুমোবো ভালো করে। সন্তু বলল, সে কি রে, ঘুমোবে কি? আজ তো সারা রাত জেগে থাকার কথা, ভূত দেখতে হবে না? আজকের দ্বিতীয় পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।